নমস্কার, আমি তিথি। সোনোস্ক্যান এয়ারের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় অ্যালার্জিক রাইনাইটিস, বাংলায় যাকে নাকের অ্যালার্জিও বলা হয়ে থাকে। এটি আসলে কি, কেন হয় এবং এর চিকিৎসা পদ্ধতি কীরকম হওয়া উচিত, এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খ্যাতনামা ইএনটি বিশেষজ্ঞ ডক্টর বিক্রমজিৎ ধর। আমাদের স্টুডিওয় আপনাকে স্বাগত স্যার। নমস্কার। আর দর্শকবৃন্দকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। স্যার, সবার প্রথমেই জানতে চাইবো যে এই অ্যালার্জিক রাইনাইটিস, আমরা অনেক ধরনের অ্যালার্জির কথা শুনেছি, কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস এটা আসলে কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এই অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে গিয়ে নাকের এক রকমের প্রদাহ, এবং এটাকে আমরা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশান বলে থাকি। এবং এটি হচ্ছে গিয়ে বাংলায় যদি আমি বলি তাহলে অতিরিক্ত প্রতিক্রিয়া, নাকের যে নেজাল মিউকোসা যেটাকে আমরা বলে থাকি তার একটা অতিরিক্ত প্রতিক্রিয়া। আসলে আমরা তো ভারী ভারী ডাক্তারি ভাষায় এসব বলি, তো আমি একটা উদাহরণ দিই। যেমন ধরুক, আমাদের সঞ্চালিকা তিথি একটা পারফিউম মেখে এসছেন, তো আমাদের যারা আমরা এখানে রেকর্ডিং করছি তাদের কিছু হলো না, কিন্তু দেখা গেল যে আমি হঠাৎ করে হাঁচতে শুরু করলাম বা আমার নাক দিয়ে জল পড়তে শুরু করলো। তো এটাই যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, যে এটা হচ্ছে গিয়ে একটা হাইপার সেন্সিটিভিটি বা অতিরিক্ত প্রতিক্রিয়া, নাকের যে মিউকাস মেমব্রেন আছে তার একটা অতিরিক্ত প্রতিক্রিয়া। এটাকে আমরা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশান বলে থাকি। এবং কিসের থেকে এগুলো মূলত হয় সেটা হচ্ছে গিয়ে, যেমন ইংরেজিতে যদি যেটা চারটে আমরা বলে থাকি খুব কমনলি: ডাস্ট, যেটা ধোঁয়া বা ধুলো; স্মোক; তারপরে হচ্ছে গিয়ে অ্যানিম্যাল ড্যান্ডার্স, হচ্ছে গিয়ে পশুর লোম, এক ধরনের সূক্ষ্ম লোম থাকে যেটা গৃহপালিত জন্তু জানোয়ারের গায়ের থেকে বাতাসে ছড়ায় কিন্তু চোখে দেখা যায় না। এছাড়া থাকে হচ্ছে গিয়ে পরাগরেণু, পোলেন। এটা কিন্তু যাদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস হয়, মানে অ্যালার্জিক রাইনাইটিস আবার দু রকম হয়। একটা হচ্ছে সিজনাল, যেটা হচ্ছে গিয়ে বিশেষ বিশেষ মরশুমে হয়। এই জন্য দেখবেন অনেক সময় বসন্তকালে যখন আমের মুকুল আমাদের লোকালি মালদাতে যখন হয়, তখন এইসব অ্যালার্জিক সিমটম বেড়ে যায়। আর কিছু হয় পেরিনিয়াল, যেটা সারা বছর। সেটা হচ্ছে কি, যাদের ঘরে এসব ধরুন পশু পাখি থাকুক বা ডাস্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পেরিনিয়াল অ্যালার্জি বা সারা বছর ধরে একটা অ্যালার্জির সিমটম থাকে। তো এই সব রোগীরা আমরা দেখে থাকি যে তারা নাক দিয়ে জল পড়ে নিরন্তর, তারপরে হাঁচি একবার শুরু হলে দেখা গেল যে হয়তো 10-15টা হাঁচি দিয়ে দিলেন, তারপরে দেখা গেল নাক চুলকায়, চোখ চুলকায়, নাক দিয়ে জল পড়ে, চোখ দিয়ে জল পড়ে। তারপরে অনেক ক্ষেত্রে এটার এরকম হতে হতে দেখা গেল যে কাশির একটা প্রকোপ, হ্যাঁ, এরকম নানা রকম সিমটমস আমরা দেখতে পাই। স্যার, এই অ্যালার্জিক রাইনাইটিস এটা কি শুধুই ডাস্ট অ্যালার্জি, নাকি আরও অন্য কোনো অ্যালার্জির সাথে এর কানেকশন আছে? হ্যাঁ, এটা একটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন আপনি। অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেও, আমাদের চেম্বারেও যে রোগীরা আসে তাদের মনে এই প্রশ্নটা জাগে। তো যেটা বলতে চাই যে ডাস্ট অ্যালার্জি আর অ্যালার্জিক রাইনাইটিস একদম সমর্থক নয়, কিন্তু আমরা যে আলোচনা করলাম একটু আগে যে বিভিন্ন প্রকার অ্যালার্জেনের মাধ্যমে এই অ্যালার্জিক রাইনাইটিসটা হয়, এই ক্ষেত্রে ডাস্টটাও একটা অ্যালার্জেন, যেটা নাকে গহ্বরে ঢুকলে এরকম অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমগুলো প্রডিউস করতে পারে। স্যার, সবথেকে ঝুঁকিতে কারা থাকে, মানে কাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এর রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন করেছেন। ঝুঁকিটা হচ্ছে গিয়ে দুটো। একটা হচ্ছে গিয়ে ফ্যামিলির হিস্ট্রি যাদের আছে, যাদের পরিবারে বাবা মা ভাই বোন যাদের অ্যালার্জি রয়েছে, এটা তাদের ক্ষেত্রে এর ঝুঁকিটা বেশি। আর একটা হচ্ছে গিয়ে পরিবেশগত, যেখানে কর্মক্ষেত্রে খুব ধোঁয়া ধুলো যদি থাকে, বা যে পরিবারে হয়তো স্মোকিং এবং প্যাসিভ স্মোকিংয়ের একটা চান্স রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রকোপ এবং উপসর্গ অনেক বেশি হয়। স্যার, অনেকেই সর্দি এবং সাইনাস ইনফেকশন এর সাথে অ্যালার্জি রাইনাইটিস এই দুটোকে গুলিয়ে ফেলে, কিছু কিছু সিমটম যেহেতু এক হয়ে থাকে সেই ক্ষেত্রে। তো এই দুটোকে আপনারা কিভাবে আলাদা করেন? এটা অনেকেরই ভুল হয়ে থাকে, গুলিয়ে ফেলেন। তো যেটা আমরা প্রধানত যেটা দিয়ে আমরা এটাকে ডিফারেন্সটা করি আর কি, সেটা হচ্ছে গিয়ে অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে সিমটমসগুলো
দীর্ঘমেয়াদী হয় বা বারে বারে ঘুরে ঘুরে আসে, কিন্তু এই সর্দি বা সাইনাসের ইনফেকশানগুলো শর্ট টার্ম হয়, মূলত 7-10 দিনের মধ্যে সিমটমসগুলো শেষ হয়ে যায়। আর এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিস ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন রকম টেস্ট আছে, যেমন ধরুন স্কিন প্রিক টেস্ট বা অ্যালার্জি টেস্ট বা আরও অনেক নানান প্রকারের টেস্ট দিয়ে আমরা এটাকে ডিফারেন্স করতে পারি। স্যার, না অ্যালার্জিক রাইনাইটিসের সাথে মোকাবিলা করার জন্য সাধারণত কী ধরনের চিকিৎসা পদ্ধতি বা কী পদ্ধতি মেনে চিকিৎসা করা হয়ে থাকে? হ্যাঁ, তো আমরা যদি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসাটা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিভেন্টিভ, মানে যেই জিনিসগুলো বা যেই অ্যালার্জেনগুলোর জন্য আমাদের উপসর্গগুলো আসছে, আমরা সেগুলো যদি এড়িয়ে চলতে পারি। কেমন? যেমন ধরুন যে ডাস্ট আমরা বলে থাকি, তো এই ধোঁয়া ধুলোর পরিবেশ যদি আমরা এড়িয়ে চলতে পারি, বা যে অনেক সময় বিছানার চাদরের মধ্যে এরকম মানে ধুলো বা এসব পার্টিকেলসগুলো থাকে, এগুলোকে যদি নিয়মিত অ্যাটলিস্ট সপ্তাহে যদি 2 বার করে কেচে ফ্রেশ বিছানো যায়, বা এই যে আমাদের এয়ার কন্ডিশনের এই যে ঢাকনাগুলো আছে সেগুলোকে সার্ভিসিং করিয়ে ক্লিন রাখা যায়, বা এই যে প্যাসিভ স্মোকিং আমি উল্লেখ করেছিলাম, প্যাসিভ স্মোকিং, এগুলোর থেকে এড়িয়ে থাকা যায়। এছাড়াও যদি একটা হোলিস্টিক একটা হেলথের যে মানে ঠিক সময়ে ঘুমানো, নিউট্রিশাস খাওয়া, এগুলো যদি আমরা করি তাহলে এটা হচ্ছে কি প্রিভেন্টিভ। আচ্ছা, এবার যদি আমরা চিকিৎসার দিকে আসি, সেটা হচ্ছে কি একটা মেডিকেল ট্রিটমেন্ট হয়। মেডিকেল ট্রিটমেন্টে আমরা কয়েকটা আমাদের অপশান রয়েছে। তার মধ্যে ফার্স্টেই আসে হচ্ছে গিয়ে অ্যান্টিহিস্টামিনিক্স। এক ধরনের মেডিসিন যেগুলো এই নেজাল অ্যালার্জিক রাইনাইটিসের যেগুলো মূল উপসর্গ, যেমন হাঁচি পড়া, জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চুলকুনি, অনেকগুলোকেই কিন্তু ঠিক করতে সাহায্য করে। এবং সেকেন্ড আমরা আসছি যে ইন্ট্রানেজাল কর্টিকোস্টেরয়েডস। এটা হচ্ছে কি এক রকমের স্প্রে বলতে পারেন, যেগুলোকে নাকের মধ্যে এভাবে স্প্রে করা হয়। এটা কিন্তু খুব এফেক্টিভ এবং নাকের যে নেজাল যে প্রদাহ, এটাকে অনেকাংশে কমে, খুব এফেক্টিভ মেডিসিন। এছাড়াও আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে অ্যালার্জিক রাইনাইটিসে, যেটা নতুন সংযোজন, সেটা হচ্ছে গিয়ে অ্যালার্জি ইমিউনোথেরাপি। এটা হচ্ছে গিয়ে ইনজেকশন বা সাবলিঙ্গুয়াল ড্রপ বা ট্যাবলেটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এটা ইউজ করা হয় যাদের ক্ষেত্রে যে নর্মাল চিকিৎসা ট্যাবলেট বা স্প্রে দিয়ে যাদের কন্ট্রোল হচ্ছে না সিমটমস, তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এটা লং টার্ম পার্মানেন্ট রিলিফ দিতে সাহায্য করে, যা মানে দীর্ঘমেয়াদী স্থায়ী আরাম দিতে সাহায্য করে আর কি। এবং এটা বেসিক্যালি যেটা করে যে অ্যালার্জেনের প্রতি শরীরকে আরও সহনশীল করে তোলে। এছাড়াও আরেকটা অত্যাধুনিক চিকিৎসা এসছে, যেটা সব জায়গায় এখনও চালু হয়নি এই চিকিৎসা পদ্ধতি, বড় বড় সেন্টারে এগুলো পাওয়া যায়। সেটাকে আমরা যেটাকে বলছি বায়োলজিক্স। হ্যাঁ, এখানে ওমালিজুম্যাব বলে একটা ট্যাবলেট আছে, সেটার প্রয়োগ করে দেখা গেছে যে যেই সব ক্ষেত্রে অ্যালার্জিক রাইনাইটিস যে সাধারণ চিকিৎসার মাধ্যমে সেভাবে সাড়া দিচ্ছে না, তাদের ক্ষেত্রে এটাও আমাদের একটা নতুন অপশান হিসেবে এসছে। আচ্ছা, মানে চিকিৎসার সাথে সাথে সচেতন থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। এটা তো খুবই ইম্পর্টেন্ট। আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝছি স্যার, কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি অ্যাজমার কথা আগেও উল্লেখ করলেন, তো অ্যালার্জিক রাইনাইটিসের সাথে অ্যাজমা কিভাবে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে একটা উল্লেখ করেছিলাম যে একটা অ্যালার্জিক মার্চ বলে একটা কথা আছে। কথাটা হলো গিয়ে ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি বিভিন্ন অ্যালার্জির একটা বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। তো অ্যালার্জিক রাইনাইটিসটা আগে আসে অনেক সময়, তারপরে সেটা আস্তে আস্তে অ্যাজমার দিকেও টার্ন করে যেতে পারে। এবং পরিসংখ্যান যদি আমরা দেখতে যাই, দেখা গেছে যে প্রায় 30-40% রুগী যাদের অ্যালার্জিক রাইনাইটিস হয়েছে, পরবর্তীতে তাদের অ্যাজমাও ডেভেলপ করেছে। স্যার, অ্যালার্জির ক্ষেত্রে অনেকে এটা ধারণা থাকে যে এটা আর কখনো ঠিক হয় না, অ্যালার্জি সাধারণত সারে না, তো এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রেও কি সেটাই প্রযোজ্য যে এটা
সুস্থতার লক্ষণ খুব নেই? প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে অ্যালার্জি রাইনাইটিস বা সেভাবে দেখতে গেলে সব অ্যালার্জি খুব দীর্ঘমেয়াদী হয়, কিন্তু এগুলো যদি ঠিক মতন চিকিৎসা এবং যে প্রিভেন্টিভ মেজার এবং যে জীবনশৈলীর চেঞ্জ যেগুলো আমরা আলোচনা করলাম আর কি, এগুলো যদি পালন করা হয় তাহলে এর প্রকোপ কিন্তু আস্তে আস্তে কমে আসতে পারে এবং বয়স বাড়তে গেলে এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য। আশা করি আমাদের দর্শকেরাও খুবই উপকৃত হবে। আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে অ্যালার্জিক রাইনাইটিস আসলে কি আর কিভাবেই বা এর প্রতিকার করা সম্ভব। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন।